তো আমরা হচ্ছে আমাদের টপিক নিয়ে যেহেতু কাজ করতেছি, আমাদের টপিক হচ্ছে প্রেগন্যান্সি আউটকামটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এই নিয়ে আমরা কাজ করে থাকবো আজকে। তো এটা নিয়ে যখন কাজ করতে যাব, আমাদেরকে এই যে ভেরিয়েবলের লিস্ট ডেটা সেটের উপরে, আমাদের এটা হচ্ছে সেকেন্ডারি ডাটার যে ভেরিয়েবল লিস্টটা আছে, ভেরিয়েবল লিস্টটা আমাদেরকে চেক করতে হবে যে আমার টপিকের সাথে রিলেটেড কি কি ভেরিয়েবল এখানে আছে। তো আমরা যখন এখানে লেভেল অপশনটাতে আমি যখন যাব, প্রত্যেকটা ভেরিয়েবলের ডেসক্রিপশন এখানে থাকে। তো এই যে এখানে দেখে যাচ্ছি আমরা, তো এইভাবে দেখে যায় আমাদেরকে হচ্ছে ফাইনাল করতে হবে যে কি কি ভেরিয়েবল আমাদের লাগবে। তো আমি যেটা করছি, আমি হচ্ছে কাজের টাইম শর্ট করার জন্য আমি হচ্ছে মোটামুটি একটা ডেটা সেট আলাদা করে বানায় রাখছি। আমি যদি সেটা আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, আমি হচ্ছে একটা ভেরিয়েবল সরি একটা ডেটা সেট রান করে নিচ্ছি আলাদা করে, প্রজেক্ট ওয়ান নামে আমি আলাদা করে সেভ করে রাখছিলাম। তো আমি এখানে যেটা করছি, আমি হচ্ছে কি কি ভেরিয়েবল নিচ্ছি আপনাদেরকে একটু যদি বলি। এখানে হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যে প্রেগনেন্সি আউটকাম নামে একটা ভেরিয়েবল ছিল, যেখানে হচ্ছে এরকম ভেরিয়েবল গুলো ছিল যে প্রেগনেন্সি আউটকামের মধ্যে কি কি অপশন আছে আপনাদেরকে যদি দেখাই, দেখেন। যার বাচ্চা হচ্ছে অ্যালাইভ বরণ করছে, অথবা কারো বাচ্চা যদি ডেথ বরণ করে থাকে, অথবা মিসক্যারেজ যদি হয়, অথবা অ্যাবর্শন যদি হয়ে থাকে। তো এই ডেটাগুলো এখানে কালেক্টেড আছে। ঠিক আছে, এটা হচ্ছে এটার মধ্যে আমরা বিস্তারিত জানবো আস্তে আস্তে, সমস্যা নেই। আর এইটাতে কি কি ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, এরকম আমরা কয়েকটা ফ্যাক্টর রাখছি আলাদাভাবে। একটা হচ্ছে এজ গ্রুপটাকে, যে মানে ওই মহিলার কোন বয়সে উনি মহিলা। তো এটা হচ্ছে আমরা এজ গ্রুপটাকে রাখছি, এজটাকে রাখছি। তারপর হচ্ছে উনি কোন ডিভিশনের মহিলা, এটা হচ্ছে ডিভিশনের মধ্যে রাখছি। তারপর হচ্ছে টাইপ অফ প্লেস অফ রেসিডেন্স, দ্যাট মিনস উনি শহরে বাস করে নাকি হচ্ছে গ্রামে বাস করে, এই জিনিসটাকে আমরা ফ্যাক্টর হিসেবে রাখছি। তারপরে রাখছি হচ্ছে হাইয়েস্ট এডুকেশন লেভেল, ওই মহিলার সর্বোচ্চ শিক্ষাটা কত, মানে উনি গ্রামে বাস করলে কোন পর্যন্ত পড়ছে, বা শহরে বাস করলে কোন পর্যন্ত পড়ছে, এরকম এডুকেশন লেভেলটা আমরা এখানে কালেক্ট করতেছি। তারপরে হচ্ছে ওয়েলথ ইন্ডেক্স, দ্যাট মিনস উনার পরিবারের আর্থিক অবস্থাটা কিরকম, এই জিনিসটা আমরা এখানে আমরা এই ফ্যাক্টর গুলার আন্ডারে কাজ করতে চাচ্ছি মূলত। তো আমরা একটু হচ্ছে প্রেজেন্টেশনের মধ্যে যদি চলে আসি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের টপিক যেটা ছিল সেটা হচ্ছে অ্যানালাইজিং সোশিও ইকোনমিক এন্ড ডেমোগ্রাফিক ফ্যাক্টরস অন প্রেগন্যান্সি আউটকামস ইউজিং এসপিএসএস। তো এটার মধ্যে আমাদের আজকে টার্গেট কি কি পড়ার আমি একটু বলি যদি। আমাদের হচ্ছে প্রথম যে কাজটা সেটা হচ্ছে সার্চ দ্য রিলিভেন্ট ভেরিয়েবল। আমাদেরকে হচ্ছে পুরো একটা বড় ডেটা সেট থেকে আমাদেরকে রিলিভেন্ট ভেরিয়েবলস গুলাকে ফাইন্ড আউট করতে পারতে হবে। এটা আমাদের নিজেদের কাজ, মানে হচ্ছে এটা নিয়ে বসে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে এটা আপনাকে বের করতে হবে। পাশাপাশি আপনাকে বিভিন্ন লিটারেচার রিভিউ করতে হবে, লিটারেচার রিভিউ করার পর আপনাকে ভেরিয়েবলস গুলো ওখান থেকে সিলেক্ট করতে পারতে হবে। আচ্ছা, আমরা ভেরিয়েবল গুলো যদি সিলেক্ট করে ফেলি, এরপরে কাজ হচ্ছে ক্লিন এন্ড প্রি প্রসেস দ্য ডেটা সেট ফর অ্যানালাইসিস। আপনি যে এখন ডেটা সেটটাকে অ্যানালাইসিস করবেন, তার আগে আপনাকে ক্লিন করে নিতে হবে ডেটা সেটটাকে। ক্লিন বলতে কি কি, এগুলো আমরা একটু পরে জানবো আস্তে আস্তে। আচ্ছা, এরপরে আমরা আজকে কি শিখবো, আমরা শিখবো হচ্ছে অ্যানালাইসিস করার সময় ওয়ান ওয়ে অ্যানালাইসিস নামে একটা পোর্শন থাকে, এটা আমরা আজকে জানবো। তারপরে টু ওয়ে অ্যানালাইসিস করার লাগে অ্যাসোসিয়েশন চেক করার জন্য, যে প্রেগনেন্সি আউটকামের সাথে শহরের কি সম্পর্ক বা গ্রামের কি সম্পর্ক, এই জিনিসগুলো অ্যানালাইসিস করার জন্য এটা একটা হচ্ছে উপায়। আচ্ছা, এরপরে আমরা জানবো হচ্ছে বাইনারি লজিস্টিক রিগ্রেশন মডেল ফিট করব। এর ফলে আমরা যেটা হবে সেটা হচ্ছে যে সবগুলা ভেরিয়েবল মানে ফ্যাক্টর যেগুলো ছিল, ফ্যাক্টর গুলার কি কি কতটুকু ইফেক্ট করতেছে আমাদের প্রেগনেন্সি আউটকামের উপর, সেই জিনিসটা আমরা বের করবো। ফাইনালি কিভাবে ইন্টারপ্রিটেশন করতে হয় সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করবো আজকে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যদি যাই এখন। নেক্সট স্লাইড হচ্ছে ডেটা ক্লিনিং প্রসেস। ওই যে আমরা ডেটা ভেরিয়েবল দিয়ে ডেটা সেট একটা আলাদা করে বানাই ফেলছি, এখন আমাদের কাজ হচ্ছে ডেটা সেট ক্লিন করতে হবে। ডেটা সেট ক্লিনের কয়েকটা স্টেপ হচ্ছে চেকিং ভেরিয়েবলস ডিটেলস। আমাদের প্রথম কাজ হচ্ছে ভেরিয়েবল ডিটেলসটা চেক করতে হবে। কেন চেক করতে হবে, কারণ ভেরিয়েবলের মধ্যে মিসিং ভ্যালু আছে কিনা এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তারপরে হচ্ছে ভেরিয়েবলের মধ্যে কোনো ভুল কোডিং করা আছে কিনা এরকম জানতে হবে। ইটস লাইক আমি যদি বলি, আমরা যে ডেটা সেটটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে 15 থেকে 49 বছর পর্যন্ত যে রিপ্রোডাক্টিভ এজটা আছে অমেনের, সেই এজ অমেনদের ডেটা সেট আমার এখানে কালেক্ট। ঠিক আছে, এখন যে এটা টাইপ করছে সাপোজ ডেটা সেটটাতে রান করার সময়, সে ধরেন 49 বছরের জায়গায় ভুল করে 59 লিখে ফেলছে, 59 বছর। তো এটা তো অবভিয়াসলি ভুল করি, আমার ডেটা সেটের সাথে যায় না। তো আমাকে ওইটাকে বাদ দিয়ে দিতে হবে, কারণ ওই জিনিসটা আমার ডেটা সেটের সাথে যায় না। ওকে, এরপরে হচ্ছে আমাকে অনেক সময় দরকার পড়তে পারে, ধরেন যে 15 থেকে 49 বছরটাকে যদি এইভাবে দেওয়া থাকে 15, 16, 17, 18, তো এরকম আলাদা আলাদা করে এজ দেওয়া থাকলে অনেক বেশি হয়ে যায়। তো আমরা চেষ্টা করি এই জিনিসটাকে
সিম্পলিফাই করে নেওয়ার বা ক্যাটাগরাইজ করে নেওয়ার। ক্যাটাগরাইজ করতে গেলে যেটা করতে হতে পারে, ধরেন আমি বিভিন্ন অ্যাপ ইন্টারভাল ফিক্সড করে নিয়ে এইভাবে চিন্তা করতে পারি, লিটারেচার রিভিউ থেকে যদি জানতে পারি যে প্রত্যেক 5 বছরকে আমি একটা করে যদি ইন্টারভাল ধরে নিই, তাহলে আমি 15 থেকে 19 পর্যন্ত একটা ইন্টারভাল পাবো, 20 থেকে 24 পর্যন্ত আরেকটা ইন্টারভাল পাবো। এইভাবে আমরা রেকর্ড করে নিতে পারি ক্যাটাগরিক্যাল ভাবে। ওকে, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, আমরা এখন ডেটা সেট ওভারভিউ করা শিখবো। ডেটা সেট ওভারভিউ বলতে ওই যে ডেটা সেটটাকে কিভাবে দেখতে হয় না দেখতে হয়। তো দেখেন, আমি ধরেন একটা ভেরিয়েবলকে ওভারভিউ করতে যাচ্ছি, সেটার একটা উপায় হচ্ছে ডেসক্রিপটিভ। আমরা হচ্ছে আমি স্কেচে যাই। ওকে, এই যে ধরেন আমি এখন এই যে আমার এই যে এটা P3001 প্রেগন্যান্সি আউটকামস ডিক্লেয়ার্ড বাই রেসপন্ডেন্ট, আমি ধরেন এই ভেরিয়েবলটাকে দেখতে চাচ্ছি, ডিটেইলসটাকে। এই যে আমরা প্রথমে হচ্ছে ভেরিয়েবলের নাম দেখলাম P30, তারপরে $সাইন, তারপর হচ্ছে 01। এই জিনিসটা দেখার পরে এখন আমরা যেটা ওটা ডিটেইলসটা দেখলাম, ডিটেইলস হচ্ছে প্রেগন্যান্সি আউটকাম ডিক্লেয়ার্ড বাই রেসপন্ডেন্ট। তো এটা যখন আমরা হচ্ছে চেক করতে যাব, ধরেন আমাকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাব, তারপরে যাব ফ্রিকোয়েন্সিতে। যাওয়ার পরে ধরেন আমার লাস্ট ভেরিয়েবলটা ছিল, আমি যদি এটাকে এখানে দিয়ে দিই দেন ওকে করি, তো এখানে দেখা গেল আমার একটা ফ্রিকোয়েন্সি টেবল চলে আসছে। ফ্রিকোয়েন্সি টেবলটার মধ্যে আছে যে আমার পুরো ডেটা সেটটাতে যে ওমেনরা ইন্টারভিউ দিছে, সেই ওমেনদের মধ্যে বর্ন অ্যালাইভ করছে হচ্ছে 24,849 জন, বর্ন ডেট হচ্ছে 311 জন, মিসক্যারেজ হচ্ছে 1,575 জনের, অ্যাবর্শন হচ্ছে 5,089 জনের। তাহলে টোটাল হচ্ছে এতজন। এখানে আবার মিসিং আছে, কিছু মিসিং আছে 2,754 জনের। তো আমরা অবভিয়াসলি মিসিং ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে পারি না, আমাদের কি করতে হবে, কি প্রথমে মিসিং ডাটাটাকে রিমুভ করে দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা যে টার্গেট নিয়েছিলাম প্রেগন্যান্সি আউটকাম, প্রেগন্যান্সি আউটকামটাকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, যে প্রেগন্যান্সি আউটকামের ফলাফলটা কি হয়েছে, ইয়েস, born alive or not, মানে বাচ্চাটা জন্মগ্রহণ মানে করতে পারছে নাকি করে না, এইটার উপর জাজ করে আমরা ভাগ করে থাকবো। আচ্ছা, আহ, এরপরে আমরা যদি এখন যাই, এখানে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে এরকম। দেখেন, আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে মিসিং ভ্যালুটাকে ড্রপ করে দিব, কারণ আমরা মিসিং ভ্যালু নিয়ে কখনো অ্যানালাইসিস করতে পারি না। তো মিসিং ভ্যালু ড্রপ করার জন্য প্রসিডিউরটা এখানে দেওয়া আছে। প্রসিডিউরটা হচ্ছে আমরা প্রথমে ডেটাতে যাব, ডেটা নামক একটা উপরে ক্লিক করতে হবে, তারপরে সিলেক্ট কেসেস ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড। আমি যদি দেখাই আপনাদেরকে এখানে ডেটা, তারপরে হচ্ছে সিলেক্ট কেসেস। ওকে, ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড এখানে যাব, তারপরে ইফ এর মধ্যে যাব। এখানে এখন আমাদেরকে কন্ডিশনটা দিয়ে দিতে হবে, যে আমরা এখানে কন্ডিশনটা কি দিতেছি। কন্ডিশনটা আমরা এখানে কি লিখে রাখছি, আমি একটু কপি করে ফেলি এখান থেকে। যে কন্ডিশন হচ্ছে ওকে, যদি আমার কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে ওই ডেটা সেট গুলো আমরা নিব একমাত্র। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম। ওকে, আমি যেটা করতেছি সেটা হচ্ছে সিসমিস গুলাকে দেখেন, যে সিসমিস মানে হচ্ছে সিস্টেম মিসিং ভ্যালুস ইন ভেরিয়েবলটা হচ্ছে প্রেগন্যান্সি আউটকামের যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলটার মধ্যে সিস্টেম মিসিং যেগুলো আছে নোট দেওয়ার ফলে এটা হচ্ছে একটা অপারেটর। এই অপারেটরের মাধ্যমে আমি জাজ করতে চাচ্ছি যে যেগুলা সিসমিস সেগুলাকে বাদ দিয়ে বাকিগুলাকে আমি রাখতে চাচ্ছি, সেই জন্য আমি নোট দিছি। তো এটা যদি আমি এখন কন্টিনিউ করি, এরপরে আমি যদি ওকে করি, আমার ডেটা সেট থেকে বাকি সবকিছু চলে গেছে, আমার কাছে আছে। আমি যদি এখন আপনাদের কিছু দেখাই ফিল্টারিং এর ফলে কি হয়েছে। ওকে, ফিল্টারিং এর ফলাফল হচ্ছে এই যে এটা দেখেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার 19 নাম্বারটাতে দেখবেন যে একটা ক্লোজ দাগ দেখতে পাচ্ছেন, এর মানে হচ্ছে ওই জিনিসটা আমার কন্ডিশনটাকে স্যাটিসফাই করে নেই। আমি হচ্ছে জিনিসগুলোকে ডিলিট করে দিই নাই আপনাদেরকে দেখানোর জন্য মূলত, যে এই দেখেন এরকম অনেকগুলো জায়গায় দেখতে পাবেন যেগুলো স্যাটিসফাই করেনি সেগুলো ক্লোজ দাগ উঠে গেছে, এরকম 39 একটা উঠছে। তো এরকম এই যে দেখেন 67 একটা উঠছে, 73 এরকম অনেকগুলো জায়গায় উঠছে ক্লোজ। তো আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমাদের যে চেক করার জন্য, যে আমরা হচ্ছে মানে মিসিং ভ্যালুটাকে আমরা এখানে ড্রপ করে দিতেছি। ওকে, এই যে আনসিলেক্টেড কেসেস যদি আমি এখানে ডিলিট দিতাম তাহলে এটা ডিলিট হয়ে যেত। ওকে, এরপরে আমরা যেটা করব, আমরা প্রেগন্যান্সি আউটকামে দুইটা জিনিস নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। একটা জিনিস ছিল হচ্ছে ইয়েস অর নো, এই দুটো জিনিস নিয়ে আমরা কাজ করতে চাচ্ছিলাম। আচ্ছা, ওকে, আমরা এখন যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রেকর্ড ভেরিয়েবল। তো আমরা এখন রেকর্ড করব, দ্যাট মিন্স আমরা প্রেগন্যান্সি আউটকাম ভেরিয়েবলটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে দিব। একটা হচ্ছে জন্মগ্রহণ করছে ইয়েস অর নো। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম, ট্রান্সফর্মে যাব, তারপর রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলস যাব,
তারপরে যা করা করতেছি আমরা। ওকে, ওকে, আমরা প্রথমে যাব ট্রান্সফর্ম, তারপরে যাব রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এখানে যাব, যাওয়ার পরে আমরা কাকে রেকর্ড করতে যাচ্ছি? আমরা মূলত রেকর্ড করতে যাচ্ছি হচ্ছে প্রেগন্যান্সি আউটকামকে, এটাকে রেকর্ড করতে যাচ্ছি। রেকর্ড করে আমরা এখন নতুন কি নাম দিব? আমি নাম দিতে যাচ্ছি ধরেন এন, যা আছে তাই রাখবো। জাস্ট আমি হচ্ছে এন সামনে দিলাম আর তারপর ডেস দিলাম। এটা হচ্ছে আমার নিজের বোঝার জন্য দিলাম মূলত। তো এখানে চাইলে আমি কিছু দিয়ে দিতে পারি, লেভেল করতে পারি। আমরা কি কি এগুলো জিনিস আস্তে আস্তে বুঝবো। তো আমরা এরপরে হচ্ছে ওল্ড এন্ড নিউ ভ্যালুসে যাব। এরপরে এখন আমরা কোন ভ্যালু গুলাকে কি নাম দিতে চাই এই জিনিসটা এখানে দিব। তো আমি যদি দেই, ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে কি কি করতে বলছি আমরা দেখেন, নিউমেরিক ভেরিয়েবলস আউটপুট ভেরিয়েবলস গেল, তারপর হচ্ছে আউটপুট ভেরিয়েবল বক্স, ওল্ড এন্ড নিউ ভ্যালু, স্পেসিফাই ভ্যালু, ইজ ভ্যালু। আচ্ছা, আমরা ফ্রিকোয়েন্সি একটা ডিস্ট্রিবিউশন টেবল করছিলাম, এখানে আপনারা দেখেন। ওকে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল অনুযায়ী আমাদের এক নাম্বার যে ভ্যালুটা ছিল এটাই একমাত্র ইএস হওয়ার সামর্থ্য রাখে, কারণ বর্ন অ্যালাইভ ছিল এটা। ওকে, এখানে আমরা এড করে নিলাম। বাকি যেগুলো ছিল টু, এটা হচ্ছে ডেথ হয়ে গেছিল, টুটাকেও জিরো দিয়ে ডিক্লেয়ার করলাম, থ্রিটাকেও জিরো দিয়ে ডিক্লেয়ার করে দিতে পারি, ফোরটাকেও জিরো দিয়ে ডিক্লেয়ার করে দিতে পারি। ওকে, আমি একটু কনফার্ম হয়নি। বর্ন লাইফ, আচ্ছা, ওয়ানটা দিছি, টু থ্রি ফোর, ঠিক আছে। আমরা হচ্ছে দেখেন এখানে ওয়ানটাকে বর্ন অ্যালাইভটাকে আমরা অ্যালাইভ রাখছি, বাকি যে বর্ন ডেথ, মিসক্যারেজ ওর অ্যাবর্শন এই তিনটা পয়েন্টকে আমরা জিরো দিয়ে রেকর্ড করে ফেলতেছি। ওকে, এখন যদি আমি এখানে এটাকে চেঞ্জ করে দিই, ওকে, যদি আমি ওকে করে দিই, আমার এটা হচ্ছে রেকর্ড করা হয়ে গেছে অলরেডি। মানে আমি কি করলাম, আমি ভেরিয়েবলটাকে আপনাদেরকে যদি একটু দেখাই, আমি একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করছি, নতুন ভেরিয়েবল ক্রিয়েট করে এখানে জাস্ট এই যে এগুলো দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখন এখানে নাম দিয়ে দিতে পারি ওয়ান, মানে হচ্ছে যে কি হয়েছে, মিসক্যারেজ, নো, আর জিরো মানে হচ্ছে প্রেগনেন্সি আউটকামে, প্রেগনেন্সি আউটকাম নো আসছে যদি, সরি, ওয়ানটা কি, ওকে, এটা হচ্ছে আমি কোড করে দিলাম। এই জিনিসটা দেখেন, কাদের ইয়েস কাদের নো এটা হচ্ছে এখানে চলে আসছে আমাদের কাছে। ওকে, আচ্ছা, এখন আমাদের যেটা কাজ, আমরা কি করব এরপরে, আমরা যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে কিভাবে সিনট্যাক্স দিয়ে করা যায় এখানে রাখছি আমি। আচ্ছা, এখন আমাদের অ্যানালাইসিস পার্টের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ওয়ান ওয়ে টেবল বের করে দেখবো। ওয়ান ওয়ে টেবলটা আমরা কেন বের করবো, এখানে আমি অবজেক্টিভটা লিখে দিচ্ছি। অবজেক্টিভটা হচ্ছে এরকম, আমরা হচ্ছে প্রেগনেন্সি আউটকামের ইফেক্ট গুলাকে জাজ করার জন্য, মানে কোন যে যে ফ্যাক্টর গুলো ছিল, ফ্যাক্টর গুলো কোনটা কত পরিমাণ আছে just এইটা দেখার জন্য আমরা দেখবো। আমরা প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে প্রেগনেন্সি আউটকাম, যে আমাদের ভেরিয়েবলটা ছিল যে NP301, এই যে ভেরিয়েবলটা আমরা যে নতুন ক্রিয়েট করলাম, এটার মধ্যে আমরা দেখবো আসলেই তাহলে কতজন প্রেগনেন্সি আউটকামের ফলাফল ইয়েস ওর কতজনের নো, এটা এখন আমরা জাজ করবো, মানে আমরা এটা এখন বের করে দেখবো। ওকে, এটা এখন বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যানালাইজে যাব, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সিসে যাব। আমরা এটার জন্য না, আমরা যেটা কার জন্য করতে চাচ্ছি, এই যে লাস্ট যে ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম এটার জন্য, আমরা এটার জন্য যা যা দেখতে চাচ্ছি তা এখানে আছে, সবকিছু এখানে আছে। ওকে, আমরা যদি এখন লাস্টের দিকে একটু তাকাই, দেখেন প্রেগনেন্সি আউটকামের লাস্টের দিকে যদি দেখি যে নো আছে 2475 জন, দ্যাট মিনস প্রেগনেন্সি আউটকামটাতে নো আসে এরকম হচ্ছে, মানে অ্যাবর্শন হয়েছে বা মিস ক্যারেজ হয়েছে, বেবি জন্ম নেয় না এরকম আছে 2475 জন। আর বাচ্চা জন্ম নিচ্ছে 24,849 জনের। এটা হচ্ছে আমাদের তাহলে মেইন ওয়ান ওয়ে অ্যানালাইসিস। ওয়ান ওয়ে অ্যানালাইসিস এর ইন্টারপ্রিটেশনটা আমরা কি করব, এখানে প্রসিডিউরটা দেখানো হচ্ছে। ওয়ান ওয়ে অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম যে এই ডাটার মধ্যে ম্যাক্সিমাম এত আছে, মিনিমাম এত আছে, বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরকম ছিল যে এই ফ্রিকোয়েন্সিতে এতজন ইয়েস এতজন নো, এই জিনিসটা আমরা ইন্টারপ্রিটেশনে মেনশন করব।
ওকে, এরপর আমরা যাব টু অ্যানালাইসিস। টু অ্যানালাইসিস মানে হচ্ছে যে আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে ক্রস স্টেপ করার চেষ্টা করব, একটার সাথে আরেকটার কি সম্পর্ক সেটা করার চেষ্টা করব। তো এটা করার জন্য আমরা দেখেন অ্যানালাইসিস, অ্যানালাইজ ডেসক্রিপটিভ ক্রস স্টেপে যাব। ওকে, আমি তাহলে যাব অ্যানালাইজ ডেসক্রিপটিভ ক্রস স্টেপ। এরপরে আমি যেটা করব, আমি হচ্ছে কলাম বরাবর দিয়ে দিলাম এটাকে, রো বরাবর দেব হচ্ছে টাইপ অফ রেসিডেন্স। জাস্ট আমি আমার মতো করে দিলাম, আপনাদেরকে ইন্টারপ্রিটেশন করে দিচ্ছি আমি। ধরেন আমি এটা ক্রস চেক করছি, তো এখানে দেখেন লাস্ট টেবিলটাতে, দেখেন লাস্ট টেবিলটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন নো এর মধ্যে 986 জন। দ্যাট মিনস এটা মিন করতেছে হচ্ছে যেই মহিলা আরবানে বাস করে তার প্রেগন্যান্সি আউটকামের রেজাল্ট নো আসার চান্স 900, মানে নো আসছে এরকম কয়জন আছে, 986 জন আছে। আর যেই মহিলা আরবানে বাস করে তার প্রেগন্যান্সি আউটকাম ইয়েস আসছে 8628 জনের জন্য। আর যেই মহিলা রুরালে বাস করে তার প্রেগন্যান্সি আউটকামে নো আসতে পারে এরকম রেজাল্ট হচ্ছে 1489 জন, এটা অনেক বেশি। আর কি বলে ইয়েস আসতে পারে এরকম 16221 জন। অবশ্য এখানে অনেকজন বাস করছে, আমরা এটাকে চাইলে পার্সেন্টেজে কনভার্ট করতে পারতাম চাইলে দেখার জন্য, এটা আসলে আমাদের উপর ডিপেন্ড করবে আমরা এটাকে কিভাবে বের করতে চাই। ঠিক আছে, এখানে আমরা কাই স্কয়ার টেস্ট দিয়ে হচ্ছে এই আমরা যে সম্পর্কটা দেখলাম এই সম্পর্কটা সিগনিফিকেন্টলি মানে মডিফাই, কি বলে কতটুকু ইফেক্টিভ এই জিনিসটা আমরা ওইখান থেকে জাজ করতে পারবো। ইফেক্ট ফেলতেছে কি না এটা হচ্ছে আমরা জাজ করতে পারবো এখান থেকে। ওকে, এটা ইন্টারপ্রিটেশনটাতে এখানে আমরা যে সিগনিফিকেন্টলি চেক করার জন্য আমাদের হচ্ছে পিয়ারসন কাই স্কয়ারের ভ্যালু আমরা ইউজ করতে পারতাম। যদি আমরা 5% সাপেক্ষে চিন্তা করতাম তাহলে একরকম আসতো, 10% সাপেক্ষে একরকম আসতো, সেটা এইভাবে আমরা চিন্তা করতাম। আমরা এখান থেকে হাইপোথেসিস টেস্ট করতে পারতাম, যে হাইপোথেসিস টেস্টিংটা হচ্ছে কতটুকু রিলেটেড অর নট রিলেটেড, এই জিনিসটা আমরা এখান থেকে চেক করতে পারতাম। ওকে, এরপরে আমরা যদি দেখি যে আমরা একটা মডেল ফিট করব, মডেলটা হচ্ছে এরকম লজিস্টিক রিগ্রেশন মডেল আমরা ফিট করবো আজকে। কারণ আমাদের যে আউটপুট ভেরিয়েবল বা মানে আমরা যেটা ফাইনালি যেটা টার্গেট ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে আমাদের প্রেগন্যান্সি আউটকাম ইয়েস অর নো। এটা দেখতে পাচ্ছি আমরা যে এটা হচ্ছে বাইনারি ডেটাকে মিন করতেছে। তো যেহেতু এটা একটা বাইনারি ডেটাকে মিন করতেছে সেহেতু আমাদেরকে এখানে লজিস্টিক মডেল ফিট করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো লজিস্টিক মডেল ফিট করার প্রসিডিউরটা এখানে দেখানো হচ্ছে, এখানে অনেকগুলো ভেরিয়েবলের রেসপেক্টে আমরা এটা করবো এখন। ওকে, আমি যদি যাই অ্যানালাইজ রিগ্রেশনে যাব, তারপরে যাব বাইনারি লজিস্টিক। বাইনারি লজিস্টিক যাওয়ার পরে আমরা দেখবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা। আমার এই যে লাস্ট যে প্রেগন্যান্সি আউটকামের এটা ছিল আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার আগের গুলো যদি আমি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে সেট করি, দেখেন যে এগুলো আমার কোভেরিয়েন্ট হিসেবে দিলাম আমি, এগুলো সবগুলো আমার ক্যাটাগরিক্যাল ডাটা। ওকে, আমি যদি ওকে করে দেই আমার একটা মডেল ফিট হয়ে গেছে। ওকে, এখান থেকে আমরা নিচের দিকে চলে আসি, একদম নিচের দিকে, একদম নিচের দিকে যদি চলে আসি দেখেন এখানে যেটা আসছে সেটা হচ্ছে কোন ভেরিয়েবলটা সিগনিফিকেন্ট কিনা। এই যে দেখেন লাস্টের আগেরটা হচ্ছে সিগনিফিকেন্ট কিনা। আর এই যে এক্সপেক্ট ইএক্সপি ব্র্যাকেটের মধ্যে বি যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ওটস রেশিওর একটা ভ্যালু দিতেছে। এই ওটস রেশিওর ভ্যালু দিয়ে যেটা করা হয় থাকে, ওটস রেশিওর ভ্যালু দিয়ে জাজ করি আমরা কোনটা কতটুকু হায়ার, এটা প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে দেখানো হয়েছে। ইটস লাইক যে কোনটা বেশি ইফেক্ট ফেলতেছে কোনটা কম ইফেক্ট ফেলতেছে আমরা এটা দিয়ে জাজ করতে পারতেছি এখানে। ওকে, এটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি। এরপরে আমরা যেটা এখান থেকে ইন্টারপ্রিটেশন করতে পারতাম সেটা হচ্ছে এরকম দেখেন, যে যে ভেরিয়েবল গুলোর পি ভ্যালু যেটা ছিল 0.05 5%-এর জন্য লো লোয়ার, সেটাকে আমরা বলবো যে এটা ইনফ্লুয়েন্সিং বা এটা সিগনিফিকেন্টলি হায়ার। ঠিক আছে, বা ইফেক্টিভ এরকম আমরা এটা বলতে পারি। তারপরে ওটস রেশিও যেটা এক্সপেকটেশন অফ বি যেটা চাওয়া ছিল এটার মিন করতেছে হচ্ছে যে কোনটা কতটুকু বড় বা কম। এখানে আমি যদি একটা এক্সাম্পল দেই, যদি হায়ার ইনকামেরটার জন্য ধরেন 1.5 আসছে সাপোজ প্রেগনেন্সি আউটকামের ওটাতে, তাহলে আমি বলতে পারবো যে প্রেগনেন্সি আউটকামের সময় হায়ার ইনকামটা রেটটাকে 1.5 টাইমস হায়ার হয়ে থাকে। মানে যার ইনকাম বেশি তাদের প্রেগনেন্সি আউটকামটাতে ইয়েস আসে, তাদের মিসক্যারেজ হওয়ার চান্সটা কম থাকে। এটা আমরা এখানে বলতে পারবো যাদের ইনকাম ভালো। ঠিক আছে, ওকে, আচ্ছা, এটা ছিল হচ্ছে। এখন আমরা যদি আমাদের পুরা বিষয়টাকে একটু সামারি করি আমরা কি কি করলাম আজকে এটা প্রজেক্টটাতে। আমি অনেক শর্টলি আপনাদেরকে জাস্ট একটা প্রজেক্ট দেখালাম। মূলত আমরা প্রজেক্টের প্রত্যেকটা স্টেপ নিয়ে আমাদের হচ্ছে ক্লাসের মধ্যে আলোচনা করার প্ল্যান করছি, এন্ড আমরা সেভাবে আগাবো আশা করি। আমি এখন আপনাদেরকে কোর্স প্ল্যানটাও দেখাই দেবো।
আমি মূলত চেষ্টা করছি হচ্ছে যে আমরা যে কোর্স প্ল্যানটা রেডি করছি সেই প্ল্যানটা অনুযায়ী আমরা যদি একটা প্রজেক্ট রান করি, যদি এটা বায়োস্টেপ বেসড প্রজেক্ট ছিল, বাট আমরা পরবর্তীতে যে ক্লাসটা পুরোটা রান করব এই ক্লাসের মধ্যে আমরা হচ্ছে যাবতীয় যা কিছু আছে সবকিছু রান করার চেষ্টা করবো। লাইক হচ্ছে সোশিওলজি, বিজনেস অ্যানালাইটিক্স সবকিছু নিয়ে প্রজেক্টের মধ্যে থাকবে, এন্ড কিভাবে কি করতে হবে এসপিএসএস এর মধ্যে সবকিছু দেখানো হয়ে থাকবে। তো এটা যদিও বায়োস্টেট বেস ছিল, কারণ একটা প্রজেক্ট সিলেক্ট করার ছিল, তো আমাকে বায়োস্টেটিক ফিক্স করতে হয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সামারির মধ্যে আমরা কি কি সিগনিফিকেন্ট পাইছি এই জিনিসগুলো আমরা এখানে মেনশন করতাম। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে আমাদের কি কি লিমিটেশন ছিল, আমরা ফিউচারে কি কি নিয়ে কাজ করতে পারবো, এই জিনিসগুলো এখানে আছে। আমাদের লিমিটেশনস এর মধ্যে প্রথম যে লিমিটেশনটা ছিল সেটা হচ্ছে আমরা মিসিং ডেটাটাকে টোটালি ডিলিট করে দিছি। এরকম হইতে পারে না যে মিসিং ডেটার মধ্যে এমন কোনো ইম্পর্টেন্ট ডেটা ছিল যে জিনিসটা আমার কাজে লাগতে পারতো, বিশেষ করে আমার যদি ডেটা সেটটা অনেক ছোট হইতো, সেই সময়টাতে আমি চাইলেও মিসিং ডেটাকে রিমুভ করে দিতে পারতাম না। তো আমার ওই জিনিসটাকে চিন্তা করতে হবে যে মিসিং ডেটা রিমুভ করে দেওয়ার ফলে দেখা গেছে এটা আমার বায়াসের দিকে নিয়ে চলে গেছে। তো এই জিনিসটা আমার একটা লিমিটেশন ছিল, কারণ আমি এখানে কোনোভাবে রিপ্লেস করিনি, আমি ডিরেক্টলি রিমুভ করে দিয়েছিলাম মিসিং ডেটা। ওকে, এরপরে যেটা আমরা করছি যে আমাদের রেজাল্টটাকে আমরা এখন বলতেছি যে পুরো বাংলাদেশের মধ্যে যারা হচ্ছে শহরে থাকে তাদের মিসক্যারেজটা কম হয়, বা তাদের প্রেগন্যান্সি আউটকামের ফলাফলটা ইয়েস আসার চান্স বেশি গ্রামের থেকে। এরকম ধরেন আমি একটা কোনো ফাইনালি রিপোর্টে লিখে ফেললাম, সাপোজ, আমি জানি না কোনটা আসতে পারে, আমি এখনো রেজাল্টটা ভাবে নোটিস করি নাই। তো ধরেন আমি এরকম কিছু একটা বললাম, তো এটা যদি আমি বলি, এটা হচ্ছে পুরো বাংলাদেশের জন্য জেনারেলাইজ করা হয়ে গেল না? বাট আমার যদি ডেটা সেটটার উপরে আমি বায়াস কিছু করে থাকি তাহলে তো পুরো বাংলাদেশের উপরে আমি বলতে পারি না। আমি বলতে পারি আমার ডেটা সেটটাতে যেই যেই অমেনদের ডেটা কালেক্ট করা হয়েছে তাদের রেসপেক্টে আরবানের থেকে রুরালে ভালো অথবা রুরালের থেকে আরবানে ভালো, এই জিনিসটা আমি তখন বলতে পারি। আচ্ছা, আমি যদি এখন আমার কাজটাকে আপগ্রেড করতে চাই, কিভাবে আরো আপগ্রেড করতে পারবো? আপগ্রেড করার জন্য যে মিসিং ডাটা ওগুলোর কাজ থাকলো, এরপরে আমরা যেটা মেইনলি করতে পারবো সেটা হচ্ছে এরকম, আমি যদি আরো কিছু ভেরিয়েবল নিয়ে আসি। আরো কি কি ভেরিয়েবল হতে পারে চিন্তা করে দেখেন। আমরা হচ্ছে ফিমেল এডুকেশনটাকে এড করতে পারি, যে যেই মেয়ে, যেই মহিলার হচ্ছে আমরা প্রেগনেন্সি আউটকাম নিয়ে কাজ করতে চাচ্ছি, সেই মহিলার কি বলে শিক্ষাগত যোগ্যতা কত দূর এটা আমরা নিয়ে কাজ করতে পারি, সেই মহিলার হাজবেন্ডের শিক্ষাগত যোগ্যতা কত দূর এইটাও আমরা ইনক্লুড করতে পারি এখানে। এরকম আরো কিছু কিছু ভেরিয়েবল আমরা এখানে নিয়ে আসতে পারি। এই ভেরিয়েবল গুলো যদি নিয়ে আসতাম তাহলে দেখা যেত আমাদের যে কাজটা করতেছি প্রজেক্টে এই কাজটা আরো বেশি ডেভেলপ হতো। ঠিক আছে, আমরা মানে এই জিনিসটাকে এইভাবে কাজ করতে পারতাম। আমার মনে হয় আমি এক্সপ্লেন করতে পারছি। এরপরে হচ্ছে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমরা আমাদের কোর্স প্ল্যানটা যে রেডি করছি, কোর্স প্ল্যানের মধ্যে আমরা কি কি রাখছি এই জিনিসটা একটু আপনাদের সামনে এক্সপ্লেন করবো। ওকে, কোর্সটার জন্য আমরা যেটা আউটপুট হিসেবে রাখছি, আমরা হচ্ছে এসপিএস এর ফুল এনভায়রনমেন্টটা বোঝার চেষ্টা করব। তারপরে আমরা যেটা করব যে ডেটা ক্লিনিং এর জন্য ডেটা ম্যানেজমেন্ট এন্ড ম্যানিপুলেশন এই দুইটা জিনিসই আমরা শিখবো। তারপরে আমরা শিখবো ডেসক্রিপটিভ অ্যানালাইসিস গুলো কিভাবে করা যায় কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস এর জন্য। এরপর হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স শিখবো। এরপর হচ্ছে বিভিন্ন রকম মডেল অ্যাপ্লাই করা শিখবো। ফাইনালি আমরা কিছু প্রজেক্ট নিয়ে কাজ করব যেখানে আমাদের রিয়েল ওয়ার্ল্ড ডাটা থাকবে, এই যেরকম আজকে করলাম বিডিএস। আমি যদি এটা শর্ট করে বলছি কারণ আমি চাইলেও আপনাদেরকে হয়তো ক্লিয়ারলি বুঝাতে পারতাম না, বা আপনারা হয়তো অনেকে যারা বিগিনার আছেন তারা হয়তো বুঝছেন না, তো আমি চেষ্টা করছি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিতে আমরা কিভাবে একটা প্রজেক্ট নিয়ে কাজ করে থাকি। তো এটা ছিল হচ্ছে আমাদের টার্গেট। আমরা শেষের দিকে দুইটার মতো প্রজেক্ট আমি সিলেক্ট করে রাখছি, যে দুইটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব, যার ফলে আপনারা প্রথমে শিখবেন স্টেপ বাই স্টেপ কিভাবে কি করতে হয়, ফাইনালি তারপরে ইমপ্লিমেন্ট করবেন। এর পাশাপাশি আপনাদের জন্য অ্যাসাইনমেন্টও থাকবে। এখানে আপনাদের কি কি লাগবে, একটা ল্যাপটপ বা পিসি লাগবে অবভিয়াসলি। তারপরে আপনাদের ফান্ডামেন্টাল স্কিলস লাইক কিভাবে কপি করতে হয়, কিভাবে টেস্ট করতে হয়, এই জিনিসগুলো যদি আপনাদের স্কিল থাকে কম্পিউটার বেস তাহলে বেটার হয়। আর এটার জন্য হেল্পফুল হচ্ছে বেসিক স্ট্যাটিস্টিক্স একটু আপনাদের জানা থাকা বেটার। আমি চেষ্টা করবো এখানে সবকিছু কভার করতে, বাট তারপরও আপনাদের যদি জানা থাকে আপনাদের জন্য হেল্পফুল। ওকে, আমাদের কন্টেন্টের মধ্যে কি কি রাখছি, আমরা প্রথম দিনে রাখছি হচ্ছে এসপিএস এর ওভারভিউ, কিভাবে এসপিএস আপনি ইনস্টল করবেন। আমি সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দিব, ক্র্যাক সফটওয়্যার যেহেতু, এন্ড এই জিনিসটা হচ্ছে আপনারা নিজেরাই করবেন, ইনস্টল করবেন, আমি জাস্ট প্রসিডিউরটা আপনাকে দেখাই দেবো। ওকে, এরপরে এখানে হচ্ছে আমাদের ডেটা উইন্ডো থাকে, ভেরিয়েবল ভিউ থাকে, এই জিনিসগুলো কি থাকে এগুলো পরিচয় আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্সে যে আমরা যে কাজগুলো করতাম এই কাজগুলোকে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে মেনুস দিয়ে করা যায়, একটা হচ্ছে সিনট্যাক্স দিয়ে করা যায়, লাইক কোড লিখে আপনি করতে পারবেন অথবা ক্লিক করে করে করতে পারবেন। তো এই দুইটা সিস্টেমের মধ্যে পার্থক্য কি, কোনটা বেটার, আমরা দুইটা প্রসিডিউরই শিখবো পুরো আমাদের কোর্স জুড়ে, আমরা দুইটা প্রসিডিউর শেখার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে ইম্পোর্টিং ডাটা সেট শিখবো, এক্সপোর্টিং ডাটা সেট শিখবো, সেভ করা শিখবো।
ফাইনালি যেটা যাব তারপর হচ্ছে ওয়ার্কিং উইথ ডাটা সেট কিভাবে করব। আমরা ডেটা সেট যে বিভিন্ন রকম হতে পারে সেই ডেটা সেট গুলোর পরিচয় জানবো। তারপর ডাটা এন্ট্রি কিভাবে করতে হয়, ভেরিয়েবল গুলোকে কিভাবে ডিফাইন করতে হয় এই জিনিসগুলো শিখবো। এরপর রিনেম করা শিখবো, লেভেলিং করা শিখবো। এরপরে আমরা শিখবো ডেটা ম্যানিপুলেশন। ডেটা ম্যানিপুলেশনে থাকবে রিকোডিং, এনকোডিং, তারপরে কম্পিউটিং, তারপরে মিসিং ডেটা নিয়ে কি কি করতে পারি আমরা, এই জিনিসগুলোকে শিখবো আমরা। ফাইনালি শিখবো ডাটা মার্জিং। ডাটা মার্জিং মানে হচ্ছে ধরেন আপনার কাছে দুইটা আলাদা আলাদা ডেটা সেট, দুইটা আলাদা ডেটা সেটকে আপনি কম্বাইন করতে চাচ্ছেন। অথবা এরকম হতে পারে ধরেন যে আপনি 10 জনের আজকে ডেটা কালেক্ট করছেন, কালকে আবার আলাদা 10 জনের ডেটা কালেক্ট করলেন, তো আপনার দরকার পড়তে পারে না দুইটা ডাটাকে একসাথে করে নিতে। এই কাজটা আমরা এসপিএসএস কিভাবে করতে পারি, এটা করতে পারি। অথবা ধরেন আপনি আজকে 10 জনের ডেটা নিলেন, আপনি আবার 1 মাস পর ঠিক এই 10 জনের ডেটাই নিলেন, তো এই দুইটা ডেটা সেট আপনার এখানে করতে হইতে পারে। তো এই ডেটাটা এটাকে বলে মার্জিং। তো এই জিনিসটা আমরা শিখবো আসলে কিভাবে মার্জ করতে পারি। ওকে, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এগ্রিগেটিং এন্ড রিশেপিং। ডেটা সেটটাকে বিভিন্ন রিশেপ করতে হতে পারে, সেই জিনিসগুলো আমরা শিখবো। ওকে, এরপরে শিখবো ডেটা ক্লিনিং। ডেটা ক্লিনিং এর বিভিন্ন স্টেপ আছে। আচ্ছা, ডেটা ক্লিনিং এর বিভিন্ন স্টেপ আছে। ডেটা ক্লিনিং এর জন্য আমাদেরকে মিসিং ভ্যালুটাকে রিমুভ করতে হতে পারে, তারপরে রিপ্লেস করতে হতে পারে, সেটা ডিপেন্ড করবে। লাইক আমার কাছে যদি অনেকগুলো ডেটা সেট ডাটা থাকে তাহলে আমাকে হয়তো রিমুভ করলেও সমস্যা নেই। বাট ধরেন আমার কাছে ডাটা গেছে 10টা, তার মধ্যে 3টা মিসিং, তো এই ক্ষেত্রে আমি রিমুভ করে দিতে পারি না। এই জিনিসগুলো নিয়ে আমার কাজ করতে পারতে হবে। তারপর হচ্ছে ফিল্টারিং করা শিখবো, সিলেক্ট করা শিখবো, সাবসেটিং করা শিখবো। ফাইনালি এবার আমরা স্ট্যাটিস্টিক্যাল কিছু কাজ পাচ্ছি, যেমন হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কিভাবে কি করতে পারি, মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্কিউনেস, কার্টোসিস, এগুলোর এক্সপ্লেনেশন কিভাবে কোনটা কাজ করে, কোনটার ইন্টারপ্রিটেশন কি হইতে পারে, এই জিনিসগুলো আমরা শিখবো, কোনটা লিমিটেশন কি। ওকে, এরপরে আমরা শিখবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমরা কিভাবে কি করতে পারি, লাইক আমি যদি এখানে বার চার্ট করতে চাই, পাই চার্ট করতে চাই, বা হিস্টোগ্রাম করতে চাই, তারপর কোনটার জন্য কি করতে পারি, এই জিনিসগুলো আমরা শিখবো। এগুলোকে আবার বিভিন্ন ভাবে মডিফাই করা শিখবো। ওকে, এরপরে আমরা যেটা শিখবো ক্রস টেবুলেশন করা শিখবো। এই যে একটু আগে আমরা যে টু অ্যানালাইসিস যেটাকে বলতেছিলাম, যে একটার সাথে আরেকটার কি সম্পর্ক, অ্যাসোসিয়েশনটা বের করার জন্য এই জিনিসগুলো আমরা শিখবো। আমরা এগুলো আস্তে আস্তেই যাবো। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং। কিছু আছে টেস্টিং এর মধ্যে, আছে ওয়ান স্যাম্পল টি টেস্ট, হাইপোথিসিস টেস্টিং এর মধ্যে ওয়ান স্যাম্পল টি টেস্ট আছে, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট আছে, পেয়ার টি টেস্ট। কোনটা কিভাবে কাজ করে, কোনটা লিমিটেশন কি, কোনটা অ্যাজাম্পশন কি, কিভাবে চেক করব, কিভাবে ফিট করব, এই সবগুলো জিনিস আমরা চেষ্টা করবো শিখতে। ওকে, নন প্যারামেট্রিক টেস্টের মধ্যে আছে কাই স্কোয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স টেস্ট, আর কাই স্কোয়ার টেস্ট আরেকটা আছে গুডনেস অফ ফিট টেস্ট। আমরা দুইটাই শিখবো, কিভাবে কোনটা এক্সিকিউট করে সেই জিনিসটাও জানবো। ওকে, এরপরে আমাদের যেটা আসে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, এনোভা। আপনারা সবাই এটার সাথে পরিচিত হতে পারেন যারা মোটামুটি এর সাথে একটু হলেও কাজ করছেন। এটা অনেক পরিচিত একটা জিনিস। তো এনোভার মধ্যে কোনটা কখন অ্যাপ্লাই করব, কোনটা লিমিটেশন কি, এগুলো আমরা শিখবো। ওয়ান ওয়ে এনোভা আছে, টু ওয়ে এনোভা আছে, আবার ওইগুলোর মধ্যে বিভিন্ন রকম পার্থক্য থাকে, ওইগুলোর পার্থক্য কিভাবে করতে হয়, টু পিস টেস্ট দিয়ে আমরা করা শিখবো। ওকে, এরপরে হচ্ছে কোরিলেশন আর রিগ্রেশন অ্যানালাইসিস করব। সেটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন করব, মাল্টিপল রিগ্রেশন কোনটা কখন কাজ করে, অ্যাজাম্পশনস কি, মডেল ফিট করব, ইন্টারপ্রিটেশন শিখবো, ডায়াগনস্টিক করা শিখবো। ওকে, এরপরে হচ্ছে অ্যাডভান্স স্ট্যাটিস্টিকের মধ্যে কিছু জিনিস থাকে, যেমন হচ্ছে বাইনারি লজিস্টিক রিগ্রেশন, আমরা যেটা একটু আগে করলাম। এটার মধ্যে অনেক জিনিসপাতি আছে, আমি আপনাদেরকে জাস্ট উপরে উপরে নিয়ে গেছি। আমি যদি বলি এটাতে অডস রেশিওটাকে এক্সপ্লেন করতে গেলে অনেক কিছু করতে হয়, আবার মডেলটাকে ফিট করতে হয়, অনেক সময় অনেকগুলো রেকর্ড করে আসতে হয়, এই জিনিস নিয়ে। আচ্ছা, মেইন একটা কাজ আপনাদেরকে বলি, রিলায়েবিলিটি অ্যানালাইসিস ক্রমবিস আলফা দিয়ে আমরা এটা করে থাকি। দ্যাট মিনস আমরা যখন এরকম বিভিন্ন সার্ভে করলাম, সেটা হচ্ছে গুগল ফর্ম দিয়ে করতে পারি, তো কোবো বক্স দিয়েও করতে পারি, যেটা দিয়ে করি ডেটা কালেক্ট করার পরে ডেটাটা কতটুকু রিয়েল, আমাদের রিয়েল লাইফ ডেটার সাথে মিলতেছে কিনা, আমরা এটা হচ্ছে রিলায়েবিলিটি অ্যানালাইসিস দিয়ে করে থাকি। এই জিনিসগুলো আমরা কিভাবে করবো এসপিএসএস এ, আমরা এই জিনিসগুলো শিখবো। তারপরে টাইম সিরিজ ডেটা, বিভিন্ন টাইমের রেসপেক্টে আমরা যদি ডেটা কালেক্ট করে থাকি, ওই ডেটাগুলো নিয়ে কিভাবে অ্যানালাইসিস করতে হবে এসপিএসএস, সেই জিনিসটা আমরা শিখবো। ফাইনালি আমরা হচ্ছে কিছু প্রজেক্ট নিয়ে কাজ করব, এই জিনিসগুলা বলছি। এরপর হচ্ছে রেফারেন্স বুক হিসেবে আমি রাখছি 3টা বই সাজেস্ট করছি আপনাদেরকে। আপনারা চাইলে এই বইগুলো দেখতে পারেন। আমি মূলত আমার পুরো স্লাইড যেগুলো বানানো হয়েছে, 15টার মতো স্লাইড বানানোর চেষ্টা করছি আমি। 15টা স্লাইডেই এই 3টা বইকে ফোকাস করছি আমি। 3টা বইকে ফোকাস করে মূলত আমার স্লাইড গুলো বানানো, আমি আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, আহ, এতটুকু ছিল হচ্ছে আমাদের প্ল্যান আর কি, পুরো প্ল্যান এন্ড পরিকল্পনা। এরপরে আমি যদি হচ্ছে আপনাদেরকে কোর্স ফিটা সম্পর্কে একটু ধারণা দেই, কোর্স ফির মধ্যে রাখা হয়েছিল এরকম যে যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কারেন্ট স্টুডেন্ট হিসেবে আছেন তারা কোর্স ফি দিবেন হচ্ছে 500 টাকা, এন্ড সিকিউরিটি ফি হিসেবে রাখছিলাম আমি 500 টাকা।
টোটাল হচ্ছে 1,000 টাকা ফিস করা হয়েছিল। এরপরে হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটির কারেন্ট স্টুডেন্ট না, এর বাইরে যতজনই আছে তাদের সবার জন্য কোর্স ফি রাখা হচ্ছে 1,000 টাকা, 500 টাকা সিউরিটি ফি। আচ্ছা, সিউরিটি ফির বিষয়টা আমি এরকম, এটা হচ্ছে আমার নিজের স্ট্র্যাটেজি। লাইক এমন না যে এখানে অন্য কিছু চলে আসতেছে। আমার এটা কারণ ফলো করার কারণ হচ্ছে কি, আমি চাই যারা আপনারা থাকতেছেন কোর্সের মধ্যে আপনারা সবাই অ্যাটেন্ড করবেন প্রত্যেকটা ক্লাসে। কারণ দেখা যায় কি, আপনি ধরেন 10টা ক্লাসের মধ্যে 4টা ক্লাস অ্যাটেন্ড করছেন, 6টা ক্লাস অ্যাটেন্ড করেন নাই, তো আপনি নিজেই কোনো কিছু বুঝতে পারবেন না। আপনি রেকর্ডেড ক্লাস দেখতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে, বাট রেকর্ডেড ক্লাস দেখতে গেলে তো ইউটিউবেই দেখা যায়। মানে আপনি যখন লাইভ ক্লাসে থাকবেন, প্রশ্ন করবেন, ইন্টারেক্টিভ কোনো কিছু কাজ করবেন, তখন দেখবেন যে আপনি জিনিসটা ভালো মতো শিখতে পারতেছেন। আমি চেষ্টা করবো পুরো কোর্স জুড়ে আপনাদের বিভিন্ন রকম যদি সমস্যা হয়, সেই সমস্যাগুলোর ওয়ান টু ওয়ান সলভ করে দেওয়ার চেষ্টা করবো আমি। তো এই জিনিসটা আমার আমার কাছে মনে হয় যে জিনিসটা খুবই জরুরি। মানে আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন, আমি নো আই নো, বাট আমি চাইবো যে আপনারা হচ্ছে কোর্সের মধ্যে ভালো মতো উপস্থিত থাকবেন। তো এটার জন্য আমি একটা রাখছি এরকম। এটা সিওরিটি ফিটা অবভিয়াসলি রিফান্ডেবল যদি আপনাদের অ্যাটেন্ডেন্স প্লাস অ্যাসাইনমেন্ট দুইটারই রেট 70% প্লাস হয়ে থাকে, তাহলে হচ্ছে আমি এটা হচ্ছে রিফান্ডেবল। এইটার জন্য হলো আপনারা যেন ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন, এই জিনিসটাই। আর কিভাবে পেমেন্ট করবেন এই জিনিসটা আমি আপনাদেরকে এখানে নাম্বার দিয়ে দিবো আমি একটু পরে আপনাদেরকে। এর পাশাপাশি আমি যেটা বলবো, অবভিয়াসলি টাকা পাঠানোর আগে আমাকে নোট দিবেন। তার কারণ হচ্ছে আমি চেষ্টা করব কনফার্মেশনটা সাথে সাথে করে ফেলতে। আপনাদেরকে একটা গুগল ফর্মের লিংক দিব, সেখান থেকে কনফার্ম করি আমি আপনাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করব মূলত। উম, আমার মনে হয় এতটুকুই থাকবে আমার পক্ষ থেকে। এখন আপনাদের যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকতে পারে